This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গের ভোটার বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে ঢুকে আধার ভোটার কার্ড বানিয়ে ভোট দেন দুবার। লক্ষ্মীর ভান্ডারের টাকাও ঢুকতো অনুপ্রবেশকারীর ব্যাংক অ্যাকাউন্টে। টিভি9 বাংলায় অনুপ্রবেশের কথা কবুল করেছেন রোকেয়া বিবি। 10 বছর আগে বাংলাদেশের সাতক্ষীরা থেকে অনুপ্রবেশ রোকেয়ার। সল্টলেক সেক্টর 5-এ ঝুপড়িতে বাস করতেন তিনি। আমার সহকর্মী এই মুহূর্তে দীপঙ্কর রয়েছেন আমার সঙ্গে। দীপঙ্কর, আমি জানতে চাইবো যে এই যে অবৈধভাবে অনুপ্রবেশ করে এই দেশে থাকা, নথি জোগাড় করা, শুধু তাই নয়, এই দেশের প্রকল্পগুলোর যাবতীয় সুযোগ সুবিধা পাওয়া, তার মানে কি কোথাও কোনোভাবে ভেরিফিকেশন বলে কোনো কিছু এক্সিস্ট করে না? অস্বচ্ছতা এতটাই প্রগাঢ়? দেখো, এই রোকেয়া বিবির বক্তব্য থেকে কিন্তু তোমার বক্তব্য একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে একটা জায়গা, তিনি সাতক্ষীরা থেকে মাত্র 10 বছর এসেছেন, তার মধ্যে ভোটার কার্ড, আধার কার্ড, দুবার তিনি ভোট দিয়েছেন। তিনি বলছেন লক্ষ্মীর ভান্ডার পেতেন। স্বাভাবিকভাবে এই যারা পালিয়ে যাচ্ছেন, পালিয়ে যাওয়া সেই ক্যাম্প থেকে, স্বরূপনগরের রাকিমপুরের ক্যাম্প থেকে তারা বলছেন, একজন অন্তত বলছেন যে তিনি ভোট দিয়েছেন। অনেকে মুখ আটকে রেখেছেন, বলছেন না কথা। কিন্তু এরকম খুঁজলে হয়তো আরও অনেক পাওয়া যাবে যারা বলছে, যারা ভোট দিতেন এবং লক্ষ্মীর ভান্ডার পেতেন। স্বাভাবিকভাবে এই প্রশ্ন ওঠে, তারা কিভাবে এই নাম তুলতে পারলেন? যদিও তিনি ক্যামেরার সামনে বলেছেন কোনো টাকার বিনিময় হয়নি, তিনি এমনি নাম তুলতে পেরেছেন, কিন্তু বাস্তবিক কি তাই? সেটা তো আরো ভয়ঙ্কর। এই ভোটার লিস্টের কারচুপির যে প্রসঙ্গগুলো সামনে এসেছে, ভোটার লিস্টের কারচুপির যে প্রসঙ্গটা সামনে এসেছে শুভজিৎ, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। এসআইআর করার উদ্দেশ্য যে বাংলাদেশিরা এখানে থাকতেন, বাংলাদেশিরা এখানে বসবাস করতেন, সেটা কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। কারণ একদিকে যেমন বাংলাদেশে পালিয়ে যাওয়ার হিড়িক তৈরি হচ্ছে, গত 10 বছর ধরে যারা এসছেন তারা পালিয়ে যাচ্ছিলেন স্বরূপনগর ক্যাম্পে। আমরা অনেকদিন ধরে দেখছি একের পর এক, একদম সেই ছবি দেখাচ্ছিলাম। দীপঙ্কর, আমি তোমাকে একটু থামাচ্ছি, কারণ রোকেয়া বিবির একটা বক্তব্য আমাদের কাছে আছে, সেটা আমি দর্শকদের একবার শোনাবো। রোকেয়া বিবি তিনি কি বলছেন, যিনি 10 বছর আগে সাতক্ষীরা থেকে ভারতে এসে অনুপ্রবেশ করে এসে তিনি লক্ষ্মীর ভান্ডার পর্যন্ত পেতেন। তিনি কি বলছেন শোনাবো। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা জেলা, আশাশুনি থানা। আচ্ছা, এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম সল্টলেকে, কলকাতা সল্টলেকে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি করতেন? কাগজ করতাম, বাসা বাড়ি কাজ করতাম, বোতল টোতল খুঁড়তাম, কেসের কাজ। ওই সবে করিলাম। কোথায় ছিলেন এখানে? এখানে নিউ টাউনে থাকতাম। আচ্ছা, কি করতেন এখানে নিউ টাউনে? এই সুইপারের কাজ করতাম বিল্ডিংয়ে। এখন আমাদের তো রাখছে না এই দেশে। কিসের ভয় রাখছে না? কাগজ নেই, এসআইআরে তো কাগজ লাগবে, নথিপত্র, সেগুলো তো আমাদের কাছে নেই, তাই যেতে হচ্ছে। আপনারা খাদ্যসাথী চাল পেতেন না? কিচ্ছু আমাদের দিত না। আমরা বাইরের লোক বলে আমাকে কোনো কার্ডই নেই, কিচ্ছু করি না আমাদের। আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড কিচ্ছু নেই। আচ্ছা, এখানে কিভাবে এসেছিলেন? এমনি চলে এলাম। আপনারা শুনলেন, তারা এখানে বলছেন এমনি চলে আসলাম, এমনি চলে এসে এমনি এমনি তারা 10 বছর থেকে গেলেন, এমনি এমনি তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে গেলেন। সবই এমনি এমনি কি করে হলো, এই প্রশ্ন আমরা এই মুহূর্তে পরিস্থিতি নিরিখে খুব একটা এমনি এমনি করতে পারছি না। আমার সঙ্গে এই মুহূর্তে সজল ঘোষ রয়েছেন, বিজেপি নেতা। সজলবাবু, আমি আপনার কাছে যেটা জানতে চাইবো, যে কোনো রাজনৈতিক দল তারা এক প্রকার এই এসআইআর ইস্যুতে অন্ততপক্ষে একমত হয়েছেন। তারা বলছেন যে না, একজনও যেন যোগ্য ভোটারের নাম বাদ না যায়। সবাই এক্ষেত্রে তাদের একসুর, কিন্তু একজনও যেন অযোগ্য ভোটার না থাকে, একজনও যেন অনুপ্রবেশকারী এখানে না থাকে। সেখানে দিনের পর দিন 10 বছর ধরে থেকে যাচ্ছেন, ভোট দিয়েছেন, ভাতাও পেয়েছেন। বিস্ময়কর বললে কম বলা হয় না। ভারতীয় জনতা পার্টি একমাত্র দল, তারা বলেছিল একজন যোগ্য ভোটারের নাম বাদ যাবে না এবং একজন অযোগ্য ভোটার লিস্টে থাকবে না। এই লক্ষ্মী ভান্ডার পাওয়া অলক্ষীরা যত তাড়াতাড়ি বিদায় হবে তত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের মঙ্গল। আর বাংলার মানুষকেও চিন্তা করতে হবে যে এতদিন কি কারণে বাংলার, কি বলবো, লক্ষ্মী অলক্ষী যাই হোক, তিনি ওই আমাদের মাননীয়া, তিনি কেন এসআইআর প্রাণ থাকতে হতে দেব না এই চিৎকার করে গলা ফাটিয়েছিলেন, সেটা কিন্তু আজকে আপনাদের চোখের সামনে একদম দিনের আলোর মতো পরিষ্কার। এরা ভোট দিয়েছে, এরা লক্ষ্মী ভান্ডার পেয়েছে, হ্যাঁ, এবং আজকে এরা বাধ্য হচ্ছে পলায়ন করতে। হ্যাঁ, বাধ্যই হচ্ছে পলায়ন করতে। হ্যাঁ, একদমই। ধন্যবাদ সজলবাবু। আমার সঙ্গে এই মুহূর্তে
সিপিআইএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন। শতরূপ, শুভজিৎ বলছি স্টুডিও থেকে। এক্ষেত্রে এই যে রোকেয়া বিবির বক্তব্য শোনালাম, অনেকেই একই কথা বলছেন, তারা 10 বছর ধরে আছে এবং তারা জানাচ্ছেন এই সময়সীমাটাও তারা জানাচ্ছেন, 10 বছর ধরে তারা আছেন, তারা ভোট দিয়েছেন, দুবার তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, এখন চলে যাচ্ছেন। আমার কাছে এটা সারপ্রাইজিং লাগলো। এর আগে আমরা শুনেছিলাম টাকা পয়সার বিনিময়ে বিভিন্ন এই ধরনের নথি, ভুয়ো নথি দেখিয়ে এই সমস্ত ভোটার কার্ড ইত্যাদি করে নেওয়া যেত। ওনারা বলছেন যে ওনাদের কোনো টাকা পয়সার বিনিময়ে ওনারা এসব করেনি, তার মানে এমনি এমনিও করা গিয়েছে। দেখুন, 10 বছর আগে ওনারা ঢুকেছেন মানে বোঝাই যাচ্ছে যে 11 বছর আগে মোদী প্রধানমন্ত্রী হয়েছিল। তো মোদী অমিত শাহ প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে বর্ডার পার করাটা খুব সহজ হয়ে গেছে, আমাদের দেশে যাত্রা ঢুকে আসাটা খুব ইজি হয়ে গেছে আমাদের দেশে, বোঝাই যাচ্ছে। যাই হোক, সেটা একটা জিনিস। কিন্তু আজকে যে তাদেরকে ডিটেইন করা হয়েছে, বেরোনোর সময় যখন ধরা গেছে তখন চাইলে ঢোকার সময় ধরা যেত, কেন ধরা হয়নি আমরা জানি না। তাই তো। কিন্তু তারা যখন এখন স্বীকার করছেন যে তারা এরকম ভাবে জাল নথি এখানে ইচ্ছেমতো তৈরি করেছেন এবং সেই নথিকে দেখিয়ে আরো বিভিন্ন সরকারি সুবিধা তারা পেয়েছেন, বিএসএফ এর হাতে ডিটেইন হয়েছেন। সুতরাং ইলেকশন কমিশন বা কেন্দ্রীয় সরকার যদি মনে করে এনাদেরকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করে এই যে জাল ডকুমেন্ট তৈরি করার র্যাকেট পশ্চিমবাংলায় চলছে সরকারি দপ্তরগুলোতে, সেটাকে ধরতে পারে। কিন্তু এরকম তো ধরপাকড় বর্ডারে প্রচুর হয়, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ধরনের পশ্চিমবাংলার এই বিডিও এসডিও অফিসগুলো থেকে জাল ডকুমেন্টারি র্যাকেটগুলোকে ধরার এখনো পর্যন্ত কোনো উদ্যোগ কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেখা যায়নি। আমরা দেখতে চাই এক্ষেত্রে সেরকম কিছু নেওয়া হয় কিনা, আমরা চাইছি সেরকম উদ্যোগ নেওয়া হোক। ধন্যবাদ শতরূপ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় উত্থাপন করলেন শতরূপ ঘোষ, যে এই মুহূর্তে যারা তারা স্বীকার করছেন যে তারা কোনো রকম টাকা পয়সা না দিয়েই তারা বিভিন্ন রকমভাবে পেয়ে গিয়েছেন এই দেশের ভোট দেওয়ার অধিকার। শুধু তাই নয়, তারা দিনের পর দিন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা গ্রহণ করেছেন। আজকে এসআইআরের এই আবহে এক প্রকার ভয় পেয়ে তারা পালাচ্ছেন। রোকেয়া বিবির মতন এরকম অনেকের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন সরাসরি TV9 বাংলার পর্দায়। বাংলাদেশের সাতক্ষীরা চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা, তারা দিনের পর দিন থেকেছেন এখানে এবং কেউ থেকেছেন সল্টলেক সেক্টর 5-এ, কেউ থেকেছেন বিরাটিতে, নিউ টাউনে, এরকম কেউ থেকেছেন। নিউ টাউনে একটা বসতি, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে ভেরি রিসেন্টলি সেখানে দেখতে পাওয়া যাচ্ছে সব বাড়িতে তালা ঝুলছে। নিউ টাউনে আরও এক বাংলাদেশ কলোনির খোঁজ পেয়েছে পুলিশ কোয়ার্টারের পিছনে বাংলাদেশি কলোনি। নিউ টাউনে পূর্বপাড়া আটঘরার পর আরও একটি বাংলাদেশি কলোনির খোঁজ পাওয়া গিয়েছে। এটি পুলিশ কোয়ার্টারের ঠিক পিছনে। এরকমই নিউ টাউনে আমরা গতকাল আপনাদের ছবি দেখিয়েছিলাম, সেখানে একটা এলাকা, সেখানে বেশ কিছু বাড়িতে তালা ঝুলছে। পরে জানতে পারা গিয়েছে সেখানে যারা থাকতেন তারা অনুপ্রবেশকারী বাংলাদেশে। এই মুহূর্তে আমার সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন নিউ টাউনের এই বাংলাদেশি কলোনি যেখানে খোঁজ পাওয়া গিয়েছে, সেখানে আমি সুমনের কাছ থেকে একটু ডিটেল জানবো। সুমন, নতুন এই কলোনির খোঁজ পাওয়া গেল কি দেখতে পাওয়া যাচ্ছে? সেখানেও কি তালা ঝুলছে বেশ কিছু বাড়িতে? দেখো, একেবারেই তাই। এখানেও যেখানে আমরা এসেছি, এটা একটা নিউ টাউনের একটা কলোনি এবং তুমি দেখো যে এখানে সবই অস্থায়ী বাড়ি এবং অধিকাংশ বাড়িতেই কিন্তু তালা ঝুলছে। কয়েকজন এখানে রয়েছেন, এছাড়া কিন্তু বেশি কেউ নেই। দিদি, বেশিরভাগ বাড়িগুলোতে তালা। সবাই কি দেশে চলে গেছে? কোথায় চলে গেছে? সব দেশে চলে গেছে। বাংলাদেশে? হ্যাঁ। কতদিন ধরে ছিল তা আমি সঠিক বলতে পারবো না, কেননা আমি স্থানীয় তো, আর আমিও খুব বেশি দিন এখানে আসিনি। আমার গ্রাম থেকে মনে হয় 5-6 মাস হচ্ছে এসেছি। 5-6 মাস ধরে এরা ছিল? না, এসে দেখি অনেক ঘরই খালি ছিল। হ্যাঁ, তারপরে এখন আবার কিছু সব চলে গেছে। সব বাংলাদেশ চলে গেছে? সব বাংলাদেশে চলে গেছে। তুমি বুঝতে পারছো, এই হচ্ছে বাড়িগুলোর অবস্থা। বেশিরভাগ বাড়ি কিন্তু সম্পূর্ণরূপে তালাবন্ধ এবং এখানকার মানুষজন জানাচ্ছেন যে সবাই কিন্তু বাংলাদেশের নাগরিক ছিলেন। তারা কিন্তু এখানে এই ধরনের অস্থায়ী বাড়ি, তুমি দেখো বাড়িগুলো দেখলে বুঝতে পারবে, একদম অস্থায়ী বাড়ি। মানে এখানে কি বলবো, এটাকে বাড়ি বলা উচিত হবে কিনা জানি না, একদম অস্থায়ী বাড়ি। এবং সেখানেই একটা বিষয় জিজ্ঞেস করি, তারা তালা দিয়ে গিয়েছেন বলে এই প্রশ্নটা যাচ্ছে, যে তালা দিয়ে গিয়েছেন মানে একেবারে পার্মানেন্টলি চলে গিয়েছেন এমনটা তো ধরে নেওয়া যায় না, হয়তো আবার তারা ফিরবেন, এই সম্ভাবনাটা তো থাকছে সেক্ষেত্রে, যেহেতু তালা দিয়ে গিয়েছেন। হয়তো তারা ফিরতে একেবারে তাই, তারা ফিরতে পারেন হয়তো, এবং তারা তড়িঘড়ি করে এই এসআইআর প্রসেস শুরু হওয়ার পর কিন্তু এখান থেকে চলে গেছেন। এবং এই যে অস্থায়ী বাড়িগুলো তুমি দেখো, এগুলোকে ঠিক বাড়ি বলা চলে না, অস্থায়ী ঝুপড়ি বলা চলে। সেখানে দেখো কেউ সাইকেল রেখে গেছেন, সাইকেলটা
ভেতরে রেখে তালা দিয়ে চলে গেছেন। এবং এই যে বাড়িগুলো তুমি দেখো, আমি একটু দেখাতে বলবো সূর্যেন্দুকে, এরকম তালা ঝুলছে, এরকম নিচু হয়ে বাড়িগুলোয় ঢুকতে হয়। এবং আমি যা দেখতে পাচ্ছি ভেতরে যে বসবাস করা হতো তার যে মানে কি প্রমাণ তা কিন্তু রয়ে গেছে। একটা স্টোভ রয়ে গেছে, কিছু খুন্তি রয়ে গেছে, হাঁড়ি রয়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু জমিয়ে বসা গেছিল। তারা বসবাস শুরু করেছিলেন, কাজ করছিলেন, এবং তারা মূলত কিন্তু কাগজ কুড়ুনি বা সেই সংক্রান্ত কাজগুলো করতেন। এই দেখো এখানে বাসনপত্র রয়েছে, এখানে প্রেসার কুকার রয়েছে, তার সাথে সাথে তাদের যে রান্নার যাবতীয় জিনিসপত্র, এরকম একের পর এক বাড়িতে দেখো এই যে তালা ঝুলছে। এবং এখানকার স্থানীয়রা জানাচ্ছেন যে অধিকাংশ বাড়ি যারা ছিলেন তারা কিন্তু বাংলাদেশি নাগরিক ছিলেন এবং তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছেন। এবং তারা যখন এসেছেন, এসে দেখছেন অনেকে চলে গেছেন, আর এই কদিন আগে অনেকে পালিয়ে গেছেন। তার কারণ এই এসআইআর প্রসেস শুরু হওয়ার পর তারা ভয়ে কিন্তু বাংলাদেশ চলে গেছেন। এই দেখো একেবারে সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আপাতত সেই ছবি দেখে তাই মনে হচ্ছে, কিন্তু আপাতত তারা পালিয়ে গিয়েছেন, কিন্তু এসআইআর আবহে ভয় পেয়ে তারা পালিয়ে গিয়েছেন। এরকম আরও একটি নিউ টাউনে এই যে একটি কলোনির খোঁজ পাওয়া গিয়েছে, বাংলাদেশি কলোনি বললে বোধহয় কম হবে না, কারণ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে এসে দিনের পর দিন থেকেছেন। এসআইআর আবহে ভয় পেয়ে তারা এই মুহূর্তে তালা দিয়ে চলে গিয়েছেন। সেই ছবিটা আমার সহকর্মী সুমন মহাপাত্র দেখাচ্ছিলেন। আসলে এসআইআর শুরু হওয়ার পর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারত ছাড়ার একটা হিড়িক লেগে গিয়েছে। সেই ছবি পরপর ব্যাক টু ব্যাক আপনাদের দেখাচ্ছি। নিউ টাউন চত্বরে গজিয়ে ওঠা একের পর এক বস্তি। কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম রাতারাতি ফাঁকা হয়ে গিয়েছে। সরেজমিনে খতিয়ে দেখতে আটঘরার এমনই এক বস্তিতে টিভি 9 বাংলা পৌঁছেছিল। পরপর ঘরে তালা ঝুলছে। এবার সেই ছবি পিসিআরকে বলবো একবার প্লে করতে। দেখুন সেই ছবি, আটঘরা নিউ টাউনের পরপর সব বাড়িতে তালা ঝুলছে। এখানেও ভয়ের আবহ, ভয়ে পালিয়ে গিয়েছেন তারা বাংলাদেশে। এসআইআর শুরু হওয়ার পর থেকেই রাজারহাট নিউ টাউন সহ এই এলাকাতে যে সমস্ত বস্তি রয়েছে বা সেখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা অনেকেই কিন্তু নিজেদের ভাড়ার যে ঘর বা নিজেদের যে বাসস্থান সেগুলো ছেড়ে অন্যত্র চলে যেতে শুরু করেছেন। এবং সেক্ষেত্রে তাদের যারা প্রতিবেশীরা রয়েছেন তারা কিন্তু অনেকেই দাবি করছেন যে এই সমস্ত বস্তি এলাকার অনেক জায়গাতেই যে সমস্ত বসবাসকারীরা ছিলেন বা বস্তিবাসীরা ছিলেন তাদের মধ্যে একটা বড় অংশ তারা কিন্তু বাইরে থেকে বা অন্য জায়গা থেকে এসে তারা বসবাস করতেন। এমনকি এসআইআর শুরু হওয়ার পরেই তারা আতঙ্কে, দুশ্চিন্তায় নিজেদের ভাড়ার ঘর বা যে জায়গাতে তারা বসবাস করতেন সেই এলাকা ছেড়ে তারা চলে যেতে শুরু করেছেন। আর আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে মাঠপাড়া বস্তি এলাকাতে, এবং এখানেও দেখতে পাচ্ছি আমরা পরপর যে বস্তির ভেতরে থাকা যে ঝুপড়ি ঘর, সেই ঘরগুলোর বেশ কয়েকটা ঘর কিন্তু তালাবন্ধ অবস্থাতে রয়েছে। এই একটি ঘর যেমন তালাবন্ধ অবস্থায়, তার পাশের আরও একটি ঘর এবং তার পরবর্তীতে আরও একটি ঘর, এ ধরনের বেশ কয়েকটি ঘর তালাবন্ধ অবস্থাতে রয়েছে। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, এখানে অন্যান্য যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বললাম। তারা কিন্তু যেটা দাবি করছেন যে এই সমস্ত তালাবন্ধ যে ঘরগুলো রয়েছে এই ঘরে যারা বসবাস করতেন তারা বাংলাদেশ থেকে আসা নাগরিক ছিলেন এবং এখানে এসে তারা নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কেউ গৃহ সহায়িকার কাজ করতেন বা কেউ দিনমজুরের কাজ করতেন, কিন্তু এই এসআইআর শুরু হওয়ার পর থেকেই তাদের কাছে যথাযথ কোনো রকম নথিপত্র না থাকায় তারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন। আর সেই দুশ্চিন্তার জায়গা থেকেই কিন্তু তারা তাদের বহুত দিন আশেপাশে সব ছিলাম, তারা চলে গিয়েছে। আর আমরা এই দেশীয়, আমাদের বাড়ি মালঞ্চে রাজবাড়ি, আমরা এইখানে থাকি ভাড়া। কতদিন ধরে আছেন? তো আমরা আছি 17-18 বছর হয়েছে। আর যারা চলে গেছে তারা কোথা থেকে এসেছিল, কোথায় গেছে? তারা বাংলাদেশে, কেউ বলে কোথায়, এইদিকে কি নাম বলে আমি নিজেই বুঝতে পারি না। বাংলাদেশ ওইদিকে সব বাড়ি। মানে এখানে কি তারা ভাড়া ঘর নিয়ে থাকতো? হ্যাঁ, সব এইসব বস্তি করে এই বস্তিতে থাকতো। অন্যদিকে নদিয়ার তেহট্টে শিশুসহ গ্রেফতার এক বাংলাদেশি দম্পতি। দালালের মাধ্যমে গত রবিবার 20,000 টাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে দম্পতি। তারপর থেকে বেপাত্তা দালাল। উদ্দেশ্যহীনভাবে দম্পতিকে ঘুরতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। খবর দেওয়া হয় পুলিশে। তেহট্টা থানার পুলিশ এসে আটক করে নিয়ে যায় দম্পতিকে। আমি আরও একটু ডিটেল জানবো। আমার সহকর্মী মহাদেব এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। মহাদেব, ওনারা কারা, কোথা থেকে আসছেন, কিভাবে আসার চেষ্টা করেছিলেন দালাল মারফত, আমি একটু ডিটেল জানতে চাইবো। দেখো, কয়েকদিন আগেই কিন্তু 10 জনকে গ্রেপ্তার করেছিল নদিয়া সীমান্ত থেকে ধানতলা থানার পুলিশ। তাদেরকে রানাঘাট আদালতে পেশ করা হয় এবং 14 দিনের জেল হেফাজতে দেয় আদালত। কিন্তু আবারও দেখা যাচ্ছে এই এসআইআর আবহ, তারই মধ্যে কিন্তু একেবারে বাংলাদেশিরা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ভারতবর্ষ প্রবেশ করছে। অর্থাৎ তাদের এই অনুপ্রবেশকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ একদিকে যখন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, তারই মধ্যে কিভাবে এইভাবে বাংলাদেশিরা ঢুকছে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। পাশাপাশি তারা বলি
ফলে এই যে দম্পতি গ্রেপ্তার হয়েছে, যে দম্পতি, এই দম্পতি ভারতবর্ষে কাজের জন্য তারা এসেছিলেন এবং তাদের একটি সন্তান রয়েছে, সেই সন্তানকে নিয়ে তারা ভারতবর্ষে প্রবেশ করেন এবং দালালের মধ্য দিয়ে তারা ভারতবর্ষে প্রবেশ করেন। দালালকে তারা 20,000 টাকা দেন বলে জানা যায় এবং তারপরে কিন্তু তারা এখানে এসআইআর এর আবহ এবং এই কাজ না পাওয়া সমস্ত পরিস্থিতির মধ্যে তারা আবার ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। তখনই সন্দেহ হয় পুলিশের এবং পুলিশ তাদেরকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে তাদেরকে গ্রেপ্তার করে। দ্বিতীয়ত আজকে আদালতে পাঠানো হয়।